আমেরিকার সাথে কোনো আলোচনা নয়, সাফ জানিয়েছে ইরান। হরমুজ নিয়ে ওমানের সাথে বৈঠক, ট্রাম্পকে কেন পাত্তাই দিচ্ছে না খামেনির দেশ। ব্যাপক রক্তপাত আর সহিংসতায় উত্তাল পাকিস্তানের আজাদ কাশ্মীর, নির্বাচনী সংঘর্ষের পেছনে ভারতকে কেন দায়ী করা হলো। সবচেয়ে আধুনিক প্রযুক্তি দিয়েও মোস্তফা খামেনির খোঁজ পাচ্ছে না আমেরিকা ও ইসরায়েল। কোন কৌশলে ধরাছোঁয়ার বাইরে ইরানের সর্বোচ্চ নেতা। ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়ঙ্কর হামলার হাত থেকে বেঁচে গেল বলে দম্ভের সাথে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যুদ্ধ বন্ধে আলোচনা শুরু হচ্ছে। তবে তার এই দাবি নাকচ করে ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধ বন্ধে আমেরিকার সাথে আলোচনার কোনো পরিকল্পনা নেই তাদের। তবে হরমুজ ইস্যুতে ওমানের সাথে তেহরানের আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, তেল আবিবকে অন্ধকারে রেখে হলেও তেহরানের সাথে মিটমাট করতে মরিয়া ট্রাম্প। কিন্তু কেন? হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের প্রশ্নে তেহরান ছাড় না দিতে অনড় থাকায় আদৌ কি হবে কোনো শান্তি আলোচনা? কি বলছেন বিশ্লেষকরা? 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে শুরু। এরপর গত 6 মাস ধরে চলছে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। এর মধ্যেই কয়েক দফায় দুই পক্ষের শান্তি সমঝোতা আর যুদ্ধবিরতি হলেও স্থায়িত্বকাল ছিল খুবই স্বল্প। আবার শুরু হয়েছে যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার দুদেয়ালি। মূলত মার্কিন বাহিনীর অস্ত্রের ভাণ্ডারে টান পড়ার খবর ফাঁস আর ইরানের পক্ষ থেকে নজিরবিহীন পাল্টা হামলার হুমকির পরপরই শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব বুঝতে পেরে সুশীল বক্তব্য দিতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মানুষ হত্যার দৃশ্য আর দেখতে চান না, এসবে আগ্রহ নেই। ইদানিং এমন কথাও বলে বেড়াচ্ছেন তিনি। এসব কি শুধুই কথার কথা? আলোচনা শুরু হচ্ছে কবে? পরম মিত্র ইসরায়েলকে নাখোশ করে এগোতে পারবেন কি ট্রাম্প? তিনটি প্রধান পক্ষ হামলা থামানোর অনুরোধ করেছে। সত্যি বলতে ইরানও খুব জোরালো অনুরোধ করেছিল। তেহরান বলেছে তারা এখনই চুক্তি করতে চায়। আমি জানি না তারা কি বলে, কারণ অনেক সময় তারা আমাকে এক কথা বলে আর বাইরে বলে ভিন্ন কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযানের পরিকল্পনা ছিল, যা তাদের জন্য খুবই দুর্যোগপূর্ণ হতো। সত্যি বলতে কি সৌদি আরবও চায়নি এমন হোক। শান্তির খোঁজে ইরান ওয়াশিংটনের মধ্যস্থতা এবারও ব্যর্থ হলে ভয়াবহ হামলায় ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শান্তি আলোচনা নিয়ে ট্রাম্পের একতরফা দাবি অস্বীকার করে তেহরান জানিয়েছে, যুদ্ধ থামাতে কোনো অনুরোধই করা হয়নি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ও আইন প্রণেতা হাসান ঘাশাভি জানিয়েছেন, গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন মধ্যস্থতাকারীরা। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানও এই সমঝোতা স্মারকের শর্তগুলো মানার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। জনগণকে আশ্বস্ত করে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, স্বাক্ষরিত প্রতিশ্রুতিগুলো মেনে চলার জন্য শত্রুপক্ষকে বাধ্য করা হবে। এবারও আলোচনার বগির লাইনে ওঠার আগেই টানাপোড়েন শুরু হয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে এরই মধ্যে ওমানের সাথে সমঝোতার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জানিয়েছেন, উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এমন একটি সমঝোতা হয়েছে। এটি উত্তর বা দক্ষিণ দিকের পথ হবে না, এটি এমন এক পথ হবে যা উভয় পক্ষের সার্বভৌম অধিকারকে সম্মান করবে আর জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষিত রাখবে। অবশ্য এখানে একটি কিন্তু রেখে দিয়েছেন বাঘাই। বলেছেন, এ ধরনের সমঝোতার অর্থ এই নয় যে হরমুজ প্রণালীটি আবার খুলে দেয়া হচ্ছে। বর্তমানে আমেরিকার সাথে আমাদের কোনো আলোচনা চলছে না, আলোচনা হচ্ছে ওমানের সাথে। যেমনটা আমি বলেছি, আগামী দিনগুলোতে বিদেশ থেকে আসা কোনো প্রতিনিধি দলকে আতিথেয়তা দেওয়ার কোনো কর্মসূচি আমাদের নেই। আবার আমাদের নিজেদেরও কোথাও আতিথেয়তা নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তাঁর এই মন্তব্যে ইরানের সাথে ট্রাম্পের সমঝোতার আলোচনার জোরালো দাবি প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তেহরান আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজে অচলাবস্থার দায় একমাত্র যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের, অন্য কোনো দেশের না। হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। এদিকে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ছাড়াও একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এবার ইরানে হামলা থামানো আর শান্তি আলোচনায় ফেরার সিদ্ধান্তটি ইসরায়েলকে ঘুণাক্ষরেও বুঝতে দেয়নি ট্রাম্প প্রশাসন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মুখোমুখি বৈঠকের সপ্তাহ না যেতেই শান্তির পক্ষে ঝাঁপিয়ে পড়ে ওয়াশিংটন, যা কোনোভাবেই হজম হচ্ছে না তেল আবিবের। ইসরায়েলের এক সরকারি কর্মকর্তা গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরানের হামলা থামানোর বিষয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের ঘোষণার সত্যতা নিয়ে সন্দেহ হচ্ছিল। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেছেন, এই বিষয়ে ইসরায়েলকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাহলে কি ইরানের কাছে নাস্তানাবুদ হয়ে হুঁশ ফিরছে আমেরিকার? নীরবে একঘরে হয়ে পড়ছে কি ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েল?
ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির অবস্থান জানতে মরিয়া হয়ে মাঠে নেমেছে মার্কিন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদ। স্যাটেলাইট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক সাইবার প্রযুক্তির সাহায্যেও তার কোনো কুলকিনারা মিলছে না। তারপরও কেন খুঁজে পাচ্ছে না মুস্তফা খামেনিকে? কোন কৌশলে এখনো বেঁচে আছেন তিনি? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর সামনে এখন এক অভূতপূর্ব ধাঁধা ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। স্যাটেলাইট, সাইবার নজরদারি, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অত্যাধুনিক সব প্রযুক্তি হার মানছে তাকে খুঁজে বের করতে গিয়ে। 5 মাস হয়ে গেল তিনি জনসমক্ষে নেই, এমনকি ডিজিটাল কোনো মাধ্যমেও নেই তার উপস্থিতি। তাকে খুঁজে বের করার গোপন অভিযান নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বর্তমানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও যুক্তরাষ্ট্রের সিআইএর মূল তৎপরতাই এটি। কিন্তু হন্যে হয়ে সব চষে ফিরলেও কোনো লাভ হচ্ছে না। ব্রিটিশ সংবাদ মাধ্যম টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা দায়িত্ব গ্রহণের পর থেকেই নিজের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছেন। আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর না করে তিনি ফিরে গেছেন বহু পুরনো যোগাযোগ পদ্ধতিতে। মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা ইন্টারনেট ভিত্তিক কোনো যোগাযোগ মাধ্যম ব্যবহার না করায় সিআইএ ও মোসাদ তার গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারছে না। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় 5 মাস ধরে মোস্তফার কোনো নির্ভরযোগ্য ডিজিটাল ট্রেস পাওয়া যায়নি। বার্তা আদান প্রদানের জন্য ব্যবহার করা হচ্ছে বিশ্বস্ত কুরিয়ারদের একটি বহুস্তর বিশিষ্ট নেটওয়ার্ক। একজন কুরিয়ার কেবল নির্দিষ্ট ব্যক্তির কাছে একটি বার্তা পৌঁছে দেয়। পুরো যোগাযোগ ব্যবস্থার চিত্র সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকে না। ফলে একজনকে শনাক্ত করা সম্ভব হলেও পুরো শৃঙ্খল খুঁজে পাওয়া কঠিন। এ কারণেই গোয়েন্দা সংস্থাগুলো এখন প্রযুক্তি নির্ভর নজরদারির চেয়ে মানব সূত্রভিত্তিক তথ্য সংগ্রহকে বেশি গুরুত্ব দিচ্ছে। ইরানের ভেতরে থাকা গুপ্তচর, গোপন যোগাযোগ এবং ক্ষমতা কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। মোস্তফার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার সবচেয়ে কার্যকর পথ এখন এমন কাউকে খুঁজে বের করা যার সঙ্গে তার সরাসরি যোগাযোগ রয়েছে। মোস্তফার পিতা সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান শনাক্ত করতে সাইবার গোয়েন্দা সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তেহরানের ট্রাফিক ক্যামেরা, খামেনির নিরাপত্তা বহরের চলাচল এবং বিভিন্ন ডিজিটাল তথ্য বিশ্লেষণ করেই তার গতিবিধি সম্পর্কে ধারণা নেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু মোস্তফার ক্ষেত্রে সে কৌশল অকার্যকর হয়ে পড়েছে। এদিকে তার দীর্ঘ অনুপস্থিতি ঘিরে নানান জল্পনাও ছড়িয়ে পড়ছে। কেউ মনে করছেন তিনি গুরুতর আহত অবস্থায় রাজধানী তেহরানের ভূগর্ভস্থ কোনো নিরাপদ বাংকারে অথবা কোম শহরের আশপাশের সুরক্ষিত স্থাপনায় অবস্থান করছেন। আবার কিছু গোয়েন্দা বিশ্লেষক প্রশ্ন তুলছেন তিনি আদৌ জনসমক্ষে আসার মতো অবস্থায় আছেন কিনা। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে বডি ডাবল ব্যবহারের সম্ভাবনাও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। মোসাদের সাবেক কয়েক কর্মকর্তা মনে করেন আধুনিক প্রযুক্তি দিয়ে সব রহস্যের সমাধান সম্ভব নয়। গাজায় জিম্মিদের অবস্থান শনাক্ত করার ক্ষেত্রেও অতিরিক্ত প্রযুক্তি নির্ভরতা প্রত্যাশিত ফল দেয়নি। একই ঘটনা এখন দেখা যাচ্ছে মোস্তফা খামেনিকে ঘিরেও। তাই এখন মূল চাবিকাঠি হয়ে উঠেছে মানুষের সংগৃহীত তথ্য বা হিউম্যান ইন্টেলিজেন্স। সহজ কথায় গুপ্তচর মাঠে নামানো। ফিলিস্তিনের গাজায় শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক ঘোষণার মধ্যেও থেমে নেই ইসরায়েলের নরকীয় হত্যাযজ্ঞ। জায়নবাদী গোষ্ঠী গেল 24 ঘণ্টায় অন্তঃসত্ত্বা নারী সহ হত্যা করেছে অন্তত 19 ফিলিস্তিনিকে। শুধু জুলাই মাসে 152 জনকে হত্যা করে চলতি বছর এক মাসেই সর্বোচ্চ হত্যার রেকর্ডও করেছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলি সরকারের এ বর্বর শাসন ব্যবস্থাকে হিটলারের শাসন ব্যবস্থার সাথে তুলনা করছেন অনেক জার্মান নাগরিক। এমনকি এই তুলনাকে বৈধ বলে রায়ও দিয়েছে জার্মানির এক আদালত। এই জানাজার আয়োজন এক 7 মাসের অন্তঃসত্ত্বা নারী, তার 5 বছরের ছেলে এবং স্বামীকে ঘিরে। ইসরায়েলি বাহিনী রবিবার ফিলিস্তিনের গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-সুসি টাওয়ারে নৃশংস হত্যাকাণ্ড চালায়। বোমার আঘাতে ভবনের ভেতরে একটি দেয়ালও আর অবশিষ্ট নেই। খণ্ডিত অবস্থায় মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় ফিলিস্তিনিরা। সেই হৃদয় বিদারক ঘটনার বর্ণনা দেন ফিলিস্তিনি নাগরিক ইব্রাহিম জামিল। তার চোখে মুখে ছিল আবেগ আর উৎকণ্ঠা। আমরা একটা ক্যাম্পে অবস্থান করছিলাম, হঠাৎ বোমার শব্দ শুনে দৌড়ে আসি। ভেতরে ঢুকতেই টুকরো টুকরো অবস্থায় 3 জনের মরদেহ পাই। জানতে পেরেছি তাদের মধ্যে একজন 7 মাসের অন্তঃসত্ত্বা নারী, তার 5 বছরের ছেলে এবং 33 কি 34 বছর বয়সী স্বামী ছিলেন। এই শহীদদের কি দোষ ছিল? তাদের হত্যার বিচার কে করবে?
শুধু আল সুসি টাওয়ার না, রবিবার দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর পশ্চিমে আল কারারা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে হামলায় আল হামস পরিবারের 3 সদস্য নিহত হন। মধ্য গাজার দের আল বালা এলাকায় বোমা হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী 2 জনকে হত্যা করে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হত্যা করা হয় আরও 3 ফিলিস্তিনিকে। খান ইউনিসের আল মাউসিতে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু জুলাই মাসেই 152 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। 2026 সালে এক মাসে সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনি হত্যার রেকর্ড এটি। এছাড়া 2023 সালের অক্টোবরে ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর প্রায় 3 বছরে 73,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐতিহাসিক এক পরিকল্পনার ঘোষণা দিয়েছেন, কিন্তু তার মধ্যেও থেমে নেই ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা। ডোনাল্ড ট্রাম্পের শান্তির আহ্বানে আর কোনো ভরসা পাচ্ছেন না সাধারণ ফিলিস্তিনিরা। মিথ্যাবাদী মার্কিন প্রেসিডেন্টকে হত্যার দায় নেওয়ার দাবি জানায় অনেক নিরীহ ফিলিস্তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এ শাসন ব্যবস্থাকে হিটলারের স্বৈরাচারী শাসন ব্যবস্থার সাথে তুলনা করছেন জার্মান নাগরিকরা। এমনকি সেই তুলনাকে বৈধ বলে রায়ও দিয়েছেন এক জার্মান আদালত। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা যায় ইতালি, নেদারল্যান্ডস, স্পেন সহ ইউরোপের প্রায় প্রতিটি দেশের নাগরিক ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। জরিপে অংশ নেওয়া 36টি দেশের 67% প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েলের প্রতি অনাস্থামূলক মনোভাব প্রকাশ করেছেন। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় 6 পুলিশ সহ অন্তত 19 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে 34 জন। এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি। রবিবার প্রদেশটি সোয়াত শহরের কাবাল পুলিশ স্টেশনে সন্দেহজনক হামলাকারী ঢোকার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে বাধা দেয়। এতে হামলাকারী স্টেশনের গেটে গায়ে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। হামলার পরপর হতাহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের সময় থানার ঠিক বাইরে স্থানীয় নাগরিক সমাজ ও যুবকদের উদ্যোগে একটি সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ বা বিক্ষোভ চলছিল। হামলার পর আনুষ্ঠানিকভাবে এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি। পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছে তারা। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি একে কাপুরুষোচিত হামলা উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। হামলাকারী সহযোগীদের খুঁজে বের করতে পুরো এলাকা জুড়ে চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। এবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ব্যাপক সহিংসতা আর রক্তপাতের জন্য ভারতের উগ্রপন্থীদের ইন্ধনকে দায়ী করেছে স্থানীয় প্রশাসন। ব্যাপক সহিংসতা, ব্যালট ছিনতাই আর ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্য দিয়ে রবিবার শেষ হয় আজাদ কাশ্মীরের দ্বিতীয় পর্বের নির্বাচন। এই নির্বাচনে অর্ধেকের বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। একদিকে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপ ও অবহেলার অভিযোগ, অন্যদিকে সহিংসতায় ভারতীয় উগ্রপন্থীদের ইন্ধন থাকার দাবি। সব মিলিয়ে চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো অঞ্চল জুড়ে। ব্যাপক সহিংসতা আর রক্তপাতের মধ্যেই শেষ হল পাকিস্তান শাসিত কাশ্মীরের দ্বিতীয় পর্বের নির্বাচন। 2রা আগস্ট মুজাফফরাবাদ ও শরণার্থী আসনের ভোটাভুটিকে ঘিরে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র অশান্তি। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে গুঞ্জন উঠেছে নির্বাচনী সহিংসতার পেছনে ভারত সমর্থিত সশস্ত্র গোষ্ঠীরও হাত থাকতে পারে। এই আঞ্চলিক নির্বাচনে 21টি আসনে মোট 12 লাখেরও বেশি ভোটার অংশ নিয়েছেন। প্রায় 1,500 কেন্দ্রের মধ্যে 1/3 বেশি ভোট কেন্দ্র ছিল চরম ঝুঁকিপূর্ণ। ভোটের দিন ব্যালট পেপার ছিনতাই ও তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকে মনে করেন এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন মোটেও সম্ভব না। মুজাফফরাবাদ ও আজাদ কাশ্মীরের অবস্থা এমন নয় যেখানে নির্বাচন হতে পারে। ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমার মনে হয় না যে নির্বাচন হওয়া উচিত। নিজের প্রতিনিধি বেছে নেওয়ার মাধ্যমে আপনি আপনার আগামী 5 বছর শাসকদের হাতে তুলে দিচ্ছেন। তাই অন্ততপক্ষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে 2026 সালের জুলাই ও আগস্ট মাস জুড়ে আইনসভা নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন রাজনৈতিক সংকট, তীব্র বিক্ষোভ ও সহিংস পরিস্থিতি বিরাজ করছে। পাল্টা পদক্ষেপ হিসেবে পুরো আজাদ কাশ্মীর অঞ্চলে ইন্টারনেট বন্ধ করে দেয় প্রশাসন। 2023 সালে আত্মপ্রকাশ করা জয়েন্ট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি নামের একটি প্রতিবাদী সংগঠন বিদ্যুতের উচ্চ মূল্য সহ নানা ক্ষোভকে নির্বাচনী সংস্কারের দাবিতে রূপ দিয়েছে। নির্বাচন ঘিরে কঠোর পদক্ষেপের পক্ষে যুক্তি হিসাবে প্রশাসনের দাবি, আন্দোলনকারীদের পেছনে ভারত সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হাত রয়েছে।
बेसिकली जो इसके पीछे নিষিদ্ধ অ্যাকশন কমিটির নেতৃত্বে গত 2 মাস ধরে এই আন্দোলন চলছিল। আমার মনে হয় মানুষ যে ভোট বয়কট করছে তার প্রধান কারণই হলো এই অ্যাকশন কমিটি। কারণ অ্যাকশন কমিটির ওপর যে নিপীড়ন ও অত্যাচার চালানো হয়েছে তার জন্য সাধারণ মানুষের মনে তাদের প্রতি সহানুভূতি তৈরি হয়েছে। लोगों के अंदर एक हमदर्दी पाई जाती है। আজাদ কাশ্মীরের রাজনৈতিক স্বায়ত্তশাসন ও স্থানীয় প্রশাসনের উপর কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ বহুদিনের পুরনো। এই অঞ্চলের স্বায়ত্তশাসনের সমর্থকেরা দীর্ঘদিন ধরে ইসলামাবাদের বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপ ও অর্থনৈতিক অবহেলার অভিযোগ তুলে আসছেন। জালিয়াতির বড় অভিযোগ তুলে এবারের নির্বাচনী প্রক্রিয়া বয়কট করেছে মূলধারার বিরোধী দলগুলো। এমন থমথমে পরিবেশের মধ্যেই আগামী 10 আগস্ট পুঞ্চ বিভাগে হতে যাচ্ছে নির্বাচনের তৃতীয় ও চূড়ান্ত ধাপ।